হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকাল সকাল হাজির হয়ে গেলাম এক থালা পিঠা নিয়ে। এই পিঠাগুলো কিন্তু আমাদের গ্রাম বাংলার অতি পরিচিত একটা পিঠা, যদিও এখনের প্রজন্মের কাছে এই পিঠাগুলোর কদর একেবারেই হারিয়ে যাচ্ছে। যাই হোক, এই পিঠাগুলোর স্বাদ আমি সবার হাতে সবার মুখে তুলে দেওয়ার জন্য চেষ্টা করব। তাই আমি এখন এই পিঠাগুলো কিভাবে বানাতে হয় খুব সহজে এই পিঠা বানানোর রেসিপিটা শেয়ার করব। আশা করি সবার কাছে আজকের ব্লগটি ভালো লাগবে। আর আমার এই ব্লগটি যদি ভালো লাগে, প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিন, তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে। তো চলে যাই মূল রেসিপিতে ভিউয়ার্স। এখন আমি পিঠা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের মধ্যে দিয়ে দিলাম গুঁড়ি। এই গুঁড়িগুলো কিন্তু আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়িটা কিভাবে করতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি, আর যারা না জানি তাদেরকে আমি একটু বলে দিচ্ছি। আতপ চাল বাজার থেকে কিনে চাউলটা ভালো করে ধুয়ে মেশিনে করে নিয়ে আসলেই হয়ে যায়, আর যাদের ব্লেন্ডার আছে তারা ইচ্ছা করলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। এখন আমি এই চাউলের গুঁড়িটাকে চুলার আঁচটা লো হাই হিটে রেখে একটা প্যানে ভালো করে একটু টেলে নিচ্ছি। ওই পর্যন্তই আমি টালবো, যতক্ষণ না মানে পাউডারের মতো হয়ে যাবে গুঁড়িটা, ততক্ষণ পর্যন্ত আমি এই গুঁড়িটাকে এভাবে টেলে নিব। এতে করে কিন্তু পিঠাটা বানাতে আমার খুবই সুবিধা হবে। আর এই পিঠা বানানোর জন্য অবশ্যই গুঁড়িটাকে এভাবে টেলে নিতে হবে। তো আমার গুঁড়িটা মোটামুটি টালা হয়ে গিয়েছে ভিউয়ার্স, লক্ষ্য করেছেন আমি ওই গুঁড়িগুলো কিন্তু নামিয়ে ফেলেছি। নামিয়ে এখানে আমি আবার গুঁড়ি দিয়েছি। তো আপনাদের সুবিধার্থে আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি গুঁড়িটাকে কিভাবে টালতে হবে। গুঁড়িটা টালার সময় অবশ্যই চুলার আঁচটা লো হাই হিটে থাকবে, আর একটা নাড়নি দিয়ে ভালো করে নাড়তে হবে যেন গুঁড়িটা কোনোভাবেই পুড়ে না যায়। গুঁড়িটা যখন পাউডারের মতো হয়ে যাবে তখন আমরা গুঁড়িটাকে নামিয়ে নেব। আর হালকা হালকা গরম থাকতে থাকতেই গুঁড়িটাকে আমি একটা ডু তৈরি করে নিব। ডু তৈরি করতে আমি এখানে অ্যাড করব শুধু লবণ, আর অ্যাড করব হালকা কুসুম গরম পানি। এতে করে কিন্তু ডুটা খুবই সুন্দর হবে। আর এই পিঠা বানানোর জন্য এই ডুটা কিন্তু এইভাবেই তৈরি করতে হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। কুসুম গরম পানি আর স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ডুটা তৈরি করে নিব। আমার ডুটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। তো আমি এতক্ষণ কিন্তু দেখিয়ে দিয়েছি আমি কিভাবে ডুটা তৈরি করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি পিঠাগুলো একে একে বানিয়ে নিব। আমি শেপ এত ভালো দিতে পারি না, আপনারা যে যেরকম শেপ দিতে পারেন ঠিক ওরকমভাবেই দিতে পারেন, যার যে এরকম ইচ্ছা। তো আমি আমার মতো করে বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা কিন্তু খেতে খুবই মজা। এটা শীতকালীন একটা পিঠা, আমরা চাইলে কিন্তু যে কোনো সময় বানিয়ে নিতে পারি চাউলের গুঁড়ি দিয়ে।
আর এই পিঠাটা বিভিন্নভাবে খাওয়া যায়, বানিয়ে একবার রেখে দিলে ডিপ ফ্রিজে, তখন নামিয়ে পিঠাটা তাওয়ায় সেকে বা তেলে ভেজে যে যেভাবে খেতে পছন্দ করেন এই পিঠাটা ঠিক সেভাবেই খাওয়া যায়। তবে এই পিঠাটা এক এক এলাকায় এক এক নামে ডাকে, আমরা যে যেই নামেই ডাকি না কেন এই পিঠাটা কিন্তু খেতে খুবই টেস্টি আর বানানো খুবই সহজ। আমরা কম বেশি এই পিঠাটা সবাই বানাতে পারি, তারপরও যারা নতুন গৃহিণী আছেন তাদেরকে দেখানোর জন্যই আমি আমার ব্লগে সবসময় রান্নার রেসিপিগুলো শেয়ার করে থাকি। তো আমি আমার মতো করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের চয়েস মতো শেপ দিতে পারেন। তো যাই হোক, এই পিঠাটা আমাদের অঞ্চলে মেরা পিঠা বলে ডাকে, অনেকে মোলখা পিঠা বলে, আবার কেউ দোল্লা পিঠা বলে, যে যে নামেই ডাকি না কেন। তবে পিঠাটা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু খুবই টেস্টি। তো ভিউয়ার্স, আশা করি আপনারাও ট্রাই করবেন এই শীতে এই দারুণ মজাদার মেরা পিঠা। তো এখন আমি পিঠাটা ভাপ দেওয়ার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে দিয়ে দিয়েছি পানি। পানিটা যখন গরম হয়ে উপরের দিকে ভাপ উঠতেছিল তখন আমি এরকম একটা চালনি দিয়ে দিয়েছি। তো চালনিতে এখন আমি পিঠাগুলো এভাবে দিয়ে দিব। গ্রাম অঞ্চলে এই পিঠাটাকে অন্যভাবে ভাপ দেওয়া হয়, যদিও সেই সিস্টেমটা এখানে করা সম্ভব না, কারণ এখানে ওই সমস্ত হাঁড়ি পাতিল পাওয়া যায় না, মাটির হাঁড়ি। তারপরেও আমার কাছে যা আছে আমি তা দিয়েই খুব সহজে এই পিঠাটা বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এই পিঠাটা এভাবে আমি ভাপ দিব আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দিব। আর খেয়াল রাখতে হবে যেন কোনো দিক দিয়ে ভাপ বের না হয়ে যায়। যদি বের হয় তাতেও কোনো প্রবলেম নেই, তারপরও হবে, কিন্তু একটু সময় বেশি লাগবে। এই পিঠাটা সিদ্ধ হতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে, এরই মধ্যে কিন্তু এই পিঠাটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। 20 থেকে 25 মিনিট পর এটা চেক করার কোনো দরকার নেই। পিঠাটা যদি এই সাইজে বানানো হয় তাহলে কিন্তু নামিয়ে ফেলতে পারেন। তো আমি এখন আমার পিঠাটা নামিয়ে ফেলবো, নামিয়ে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, লক্ষ্য করুন কতটা কিউট হয়েছে, আর এটা খেতেও কিন্তু দারুণ টেস্টি। আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। পিঠা তো বানানো শেষ, এখন আমরা সকালের নাস্তাটা করব। সকালের নাস্তা করে আমি দুপুরে যা রান্না করব আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আর আজকে যেহেতু একটু বাইরে যাব, আমার দুপুরের রান্নাটা আমি বেশি কিছু রান্না করব না, অল্প স্বল্প রান্না করব, তো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন তাহলে আমরা সকালের নাস্তাটা খেয়ে নিই। আমার নাস্তা করা শেষ, এখন আমি চা খাবো। তো আমার চাটা নিয়ে আমি বেডরুমে চলে আসলাম। আজকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু তাই আমি আপনাদের সাথে একটু রোদটা শেয়ার করলাম। যাই হোক, আমি চাটা তাহলে এনজয় করি। আর হলো, আজকে আমি একটা দোকান দেখাবো, শোপিসের দোকান। সেই দোকানটা অনেকেই আমার কাছে দেখতে চেয়েছিল, তো আমি আশা করি রান্নাবান্না করে বিকালের দিকে একটু সেখানে যাব, যে আমি দোকানের অ্যাড্রেসটা আর দোকানের ভিতরের জিনিসগুলো আবার একটু সুন্দর করে দেখিয়ে দিব। এখন তাহলে আমি আমার দুপুরের রান্নাটা শুরু করি। আমি আজকে রান্না করব গরুর ব্রেন। আর ব্রেন বা মগজ যাই বলুন না কেন, এটা কিন্তু খেতে খুবই টেস্টি আর রান্না করা খুবই সহজ। তবে যারা নতুন গৃহিণী আছেন, ব্যাচেলার ভাই, তারা হয়তো রান্নার জন্য এই খাবারটা অনেক মিস করেন। আজকে থেকে কিন্তু আর মিস করবেন না। যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পেয়ে যাবেন। আর অনেকেই আমার কাছে রান্নার অনেক রিকোয়েস্ট করে, সেজন্য আমি আমার ব্লগে সবসময় রান্নাগুলো দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপিটাও খুব ভালো লাগবে। আমি মগজটাকে হালকা কুসুম গরম পানি থেকে একটু চুবিয়ে নিয়ে আসলাম। এখন আমি এটাকে ঠান্ডা পানিতে দিব, দিয়ে মগজটাকে আমি কিভাবে ক্লিন করছি সেটাই আমি দেখাচ্ছি। এই মগজের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ ব্লাড আর রগ থাকে, যেগুলো আমরা অনেকেই বুঝি না। তো আমি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিউয়ার্স, এখানে অসংখ্য রগ আছে, যেগুলোর ভিতরে রক্ত জমাট বেঁধে আছে। তো কুসুম গরম পানিতে দেওয়াতে এটা কিন্তু একটু জমাট বেঁধে গিয়েছে। এখন এটা ক্লিন করতে আমার খুবই সহজ আর সুবিধা হবে। এখন যদি আমি একটা রগে দড়ি টান দিই, মোটামুটি রগগুলো চলে আসবে, এতে করে ক্লিন করা খুবই সুবিধা হবে। তো এইভাবে আপনারা মগজটা পরিষ্কার করতে পারেন। দেখুন কিভাবে উঠে যাচ্ছে খুব সহজেই।
আমি সবসময় চেষ্টা করি সব রান্নাগুলো একটু সহজভাবে দেখানোর। তো আশা করি আপনাদের কাছে আমার রান্নাগুলো খুবই সহজ লাগে। আর আমার ব্লগে অলওয়েজ আমি রান্নার রেসিপিগুলো দিয়ে থাকি, কেননা আমরা গৃহিণী ঘরের ভিতর বেশিরভাগ সময় আমাদের পাকঘরে আর ঘরের টুকিটাকি কাজ করেই কাটাতে হয়। তো সেই জন্য আমি বেশিরভাগ আমার বাসার কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। এখন পারফেক্টভাবে পরিষ্কার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে রান্না করব। রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। আরেক পাশে বসিয়ে দিলাম ভাত। আমার আজকে দুপুরের রান্না ভাত আর মগজ রান্না। আমার আগের দিনের অনেক তরকারি আছে, সেজন্য আজকে আমি আর বেশি কিছু রান্না করব না। তো ভিউয়ার্স, আমি এখন মগজটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল, আর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এই মগজ রান্নাতে একটু বেশিই দিতে হয়। তো পেঁয়াজটাকে এখন আমি হালকা ব্রাউনিশ কালার করে ভেজে নিব। আর আমি অ্যাড করে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, আর হলো 3টা এলাচ আর 2টা তেজপাতা। এখন আমি এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নিব। এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর গুঁড়া মশলার মধ্যে আমি দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর দিয়ে দিয়েছি আমি 1/2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। আমি জিরা গুঁড়োটা এখন অ্যাড করব না, জিরা গুঁড়োটা অ্যাড করব যখন আমার তরকারিটা পুরোপুরি হয়ে যাবে। জিরা গুঁড়োটা আমি অ্যাড করব নামানোর 2-3 মিনিট আগে, এতে করে তরকারিতে ফ্লেভারটা খুব ভালো আসবে। আর এখন আমি একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, এতে করে মশলার গন্ধটা চলে যাবে। তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে ভিউয়ার্স, এখন আমি দিয়ে দিচ্ছি মগজগুলো। এখন মগজগুলোকে আমি একটা চামচের সাহায্যে একটু ভেঙে ভেঙে দিব, এতে করে মশলাগুলো ঢুকতে খুবই সুবিধা হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে। অনেকে এই মগজটাকে হাতে কচলিয়ে রান্না করে, ওভাবে আমার কাছে ভালো লাগে না। একটু আস্তে আস্তে থাকলেই মনে হয় খেতে একটু দারুণ টেস্টি মনে হয়। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা যে আমাকে আপনারা এতটা সাপোর্ট করছেন। আর যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলেই কিন্তু আমার দেওয়া সকল নতুন ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে। তো ভিউয়ার্স, এখন আমি এখানে পানি দিয়ে দিলাম, 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে দিলাম। অনেকেই বলে মগজ রান্না করতে খুব একটা সময় লাগে না, আসলে কিন্তু একটু সময় নিয়ে রান্না করলেই খাবারটা খুব ভালো হয়। আচ্ছা, আজকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে মোটামুটি, আর আমার ভাতের মাঠটাও আমি গেলে নিয়েছি। তো আমি লাঞ্চ করে কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার দিকে আমি একটু বাইরে যাব। বাইরে যাওয়ার একটাই কারণ, কিছুদিন আগে আমার ছেলের বার্থডে গিয়েছিল, তো তাকে আমি কোনো গিফট দেইনি বা আমার মেয়েও কোনো গিফট দেয়নি। সে বারবার আমাকে বলছে যে আম্মু আমাকে কিছু গিফট দিলে না যে। তো মেয়ে বলতেছে যে আম্মু চলো ওকে কিছু কিনে দেই। তো আজকে আমি আবার সেই শোপিসের দোকানটার মধ্যে যাব। তো আমার অনেক ভিউয়ার্স সেই শোপিসের দোকানটাকে আবার দেখতে চেয়েছেন আর সেটার অ্যাড্রেসটা জানতে চেয়েছেন। তো আমি অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি, সেটা হলো 14 নম্বর সেক্টর আর রোড নাম্বার হলো 19। তো আপনারা চাইলে এই দোকানে চলে আসতে পারেন। এখন আমি চলে আসছি এই দোকানে। তো দোকানের ভিতরটা আজকে আমি খুব সুন্দর করে দেখানোর চেষ্টা করব, তো আমার সঙ্গেই থাকুন ভিউয়ার্স।
ও হ্যাঁ, এই দোকানটা হলো উত্তরা 14 নম্বর সেক্টর, আর রোড নাম্বার হলো 19। যাই হোক, এখন আমি দোকানের ভিতরে এসে গিয়েছি। তো ভিউয়ার্স, আমি একদিন এই দোকানে এসেছিলাম, তখন আমি এখানে কিছু ভিডিও শ্যুট করেছিলাম, আর আমার অনেক ভিউয়ার্সরা তখন দোকানের পুরোটা দেখতে চেয়েছিল। তো আজকে আমি চেষ্টা করব পুরোটা ঘুরে দেখানোর, জানি না কতটুকু দেখাতে পারবো। আর আমি এখান থেকে আমার ছেলের জন্য একটা গিফট কিনে নিয়ে যাব। এখানের সবগুলো জিনিসই খুবই সুন্দর, এগুলো মোটামুটি দেশের বাইরে থেকে নিয়ে এসেছেন এই দোকানের মালিক, আর জিনিসগুলো খুব সুন্দর করে গুছিয়ে রেখেছেন। আর দামগুলো কম আমি তা বলবো না, জিনিসগুলোর দাম এক্সপেন্সিভ, তারপরেও কিন্তু দেখতে খুবই সুন্দর আর আনকমন। কাউকে কোনো গিফট করলে সে খুব সহজেই খুশি হয়ে যায়। তো ভিউয়ার্স, আপনারা এনজয় করুন, আর আমি দেখানোর চেষ্টা করছি। আপনাদের কেমন লাগবে আমি জানি না, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর যারা নতুন তাদের কাছে হয়তো ভালো লাগবে, আর আমার অনেক ভিউয়ার্স ইতিমধ্যে এই দোকানের অনেক জিনিসই দেখে ফেলেছেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আর আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।